Assalamu alaikum. I am going to present a case. Today's case is a 23-year-old man presents with blurring of vision. Mr. X, 23 years male, student, unmarried, hailing from Noakhali and got admitted on DMCS with the complaints of episodes of blurring of vision for last 16 months and nasal bleed for last 7 days. তো প্রায় 1 থেকে 1.5 বছর যাবত তার এপিসোডস অফ ব্লারিং অফ ভিশন হচ্ছে, এটাই মেইন কমপ্লেন। লাস্ট 7 দিন যাবত তার নোজ ব্লিড হচ্ছে। ব্লারিং অফ ভিশন যদি আসে বা লস অফ ভিশন আসে, তাহলে আমরা যে কারণগুলো চিন্তা করি, প্রথমে চিন্তা করি এটা ইউনিল্যাটারাল কিনা অথবা বাইল্যাটারাল কিনা, এটা অ্যাকিউট নাকি গ্র্যাজুয়াল। যদি অ্যাকিউট হয় এবং সেটা যদি ইউনিল্যাটারাল হয়, তাহলে মোস্ট কমন কজই হলো CRVO অথবা CRAO, অর্থাৎ সেন্ট্রাল রেটিনাল আর্টারি অকুলেশন অথবা সেন্ট্রাল রেটিনাল ভেইন অকুলেশন। এই জন্য আমরা এই নিমোনিক দিয়ে মনে রাখবো CRAO অথবা CRVO, অ্যাকিউট ইউনিল্যাটারাল। ইউনিল্যাটারাল মানে CRAO অথবা CRVO। সিতে আর কি আছে? সিতে হচ্ছে সেল আর্টারাইটিস অর্থাৎ জায়ান্ট সেল আর্টারাইটিস। জায়ান্ট সেল আর্টারাইটিস ইউজুয়ালি একটু ওল্ড এজে হয়, এখানেও পেইনলেস লস অফ ভিশন হয় এবং এইটা বোথ ইউনিল্যাটারাল বাইল্যাটারাল হতে পারে। আর ফর রেটিনাল ডিটাচমেন্ট। রেটিনাল ডিটাচমেন্টের পেশেন্টদেরও পেইনলেস লস অফ ভিশন হয়। এরা বলে যে চোখের উপরে একটা পর্দা নেমে আসছে, এই কথাটাই পেশেন্টরা বলে। CRA-তে A ফর AION, অ্যাকিউট ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি, এখানেও পেইনলেস লেশন হয়। এছাড়াও A ফর অ্যামাইলোসিস ফিউগাস থাকে, যেটা কয়েক মিনিটের মধ্যে আবার ভালো হয়ে যায়। বলা হয় যে ওকুলার এক্সামিনেশনে নর্মাল পাওয়া যায়, কিন্তু কয়েক মিনিটের জন্য চোখে দেখতে পারে না। ও ফর অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিসে অ্যাকচুয়ালি পেশেন্ট যখন আই মুভমেন্ট করে তখন বেশি পেইন হয়, চোখ যদি না নড়ায় তাহলে পেইন হয় না, এবং এইটা মোটামুটি মিডিল এজ পেশেন্টদের হয়, 20 থেকে 50 বছরে হয়। ভিট্রিয়াস হেমোরেজ। ভিট্রিয়াস হেমোরেজ আপনার পেশেন্টের পেইনলেস লস অফ ভিশন হয়। তাহলে যদি ইউনিল্যাটারাল হয়, আমরা চিন্তা করি CRAO অর CRVO। C for cell arteritis, R for retinal detachment, A for AION, amaurosis fugaces and age-related macular degeneration, O for optic neuritis and V for vitreous hemorrhage. Acute bilateral vision loss। যদি বলা হয় বাইল্যাটারাল ভিশন লস, তো দুই চোখই নষ্ট হয়েছে, তাহলেও প্রথমে আমরা জায়ান্ট সেল আর্টারাইটিস বলছি, GCA দিয়ে মনে রাখবো। G for giant cell arteritis, G for grain, that is migraine, C for cerebral infarct, এনে কোনো স্ট্রোক থাকলেও bilateral vision loss হতে পারে, and C for cranial pressure, raised ICP, তাহলে bilateral হলে GCA, G for giant cell arteritis, G for grain, আর সিতেও দুইটা আছে, জিতে দুইটা, সিতে দুইটা। সিতে সেরেব্রাল ইনফ্যাক্ট আর সেরেব্রাল প্রেশার। এগুলোর যদি আপনার ম্যাকলার থেকে এটা নেয়া, যদি জায়ান্ট সেল আর্টারাইটিস হয় পেশেন্টের, তাহলে জায়ান্ট সেল আর্টারাইটিস মনে রাখতে হবে জায়ান্টদের হয়, অর্থাৎ পেশেন্টদের এজ অনেক বেশি থাকবে। আমাদের পেশেন্টের বয়স দেখেন 23 বছর, সো এর ক্ষেত্রে জায়ান্ট সেল আর্টারাইটিস হওয়ার সম্ভাবনা কিন্তু কমে গেছে, কারণ জায়ান্ট সেল আর্টারাইটিস মনে রাখতে হবে এটা ওল্ড এজের ডিজিজ। পেইনলেস লস অফ ভিশন হয়, পেইনলেস লস অফ ভিশন হয়। আচ্ছা, এছাড়া পেশেন্টের জ ক্লডিকেশন অথবা টাং ক্লডিকেশন থাকে। জ ক্লডিকেশন অথবা টাং ক্লডিকেশন বলে যে জিহ্বা আটকা আসতেছে, খেতে গেলে আপনার মুখ লেগে আসতেছে, এরকম বলে। পেশেন্টের যেটা থাকে টেম্পোরাল হেডেক, এক্সামিনেশন করলে সোয়ালোয়েন অপটিক ডিস্ক পাওয়া যাবে। এছাড়া এটা যেহেতু একটা ভাস্কুলাইটিসের কিছু ফিচার, যেমন ওয়েট লস, লস অফ অ্যাপিটাইট, ফ্যাটিক, এরকম জেনারেলাইজ ফিচার থাকতে পারে। তাহলে জায়ান্ট সেল আর্টারাইটিস আমরা কখন চিন্তা করব? যদি একজন ওল্ড এজের মানুষ আমাদের হেডেক কমপ্লেন করে এবং টেম্পোরাল হেডেক কমপ্লেন করে, টেম্পোরাল আর্টারিটা পালসেটাইল হয় এবং পেশেন্টের
এবং পেশেন্টের হঠাৎ করে লস অফ ভিশন হয়েছে, এক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয়। ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হয়, স্টেরয়েড দিতে হয়, আদারওয়াইজ মানে অকুলার পার্মানেন্ট ব্লাইন্ডনেস ডেভেলপ করে। আচ্ছা, তারপরে কি আছে? সেন্ট্রাল রেটিনাল ভেইন অকুলেশন। সেন্ট্রাল রেটিনাল ভেইন অকুলেশনের ক্ষেত্রে আমরা 3H মনে রাখি। 3H কখন পাওয়া যায়? এখানেও পেইনলেস লস অফ ভিশন হয়। 3H, একটা H ফর পেশেন্টের হাইপার টেনশন থাকে, পেশেন্টের হাইপার ভিসকোসিটি থাকতে পারে, এবং পেশেন্টের এক্সামিনেশন করলে আপনি হেমোরেজ পাবেন। এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেইন অকুলেশন। তাহলে ভেইন অকুলেশনে 3H পাওয়া যায়, ভেইন 3H। এখানে পেইনলেস লস অফ ভিশন হয়। আচ্ছা, তাহলে সেন্ট্রাল রেটিনাল আর্টারি যদি অকুলেশন হয়, আর্টারিতে কি? আর্টারির মাধ্যমে মানুষের ব্লাড চাই, সব জায়গায় ব্লাড সাপ্লাই যায় আর্টারির মাধ্যমে। তাহলে একটা চোখে যদি আর্টারি অকুলেশন হয়, তাহলে ওখানে আপনার ব্লাড যাবে না, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। এই জন্য এখানে কোনো হেমোরেজ পাবেন না। এখানে পাবেন কি? রেটিনাটা দেখবেন পেল হয়ে গেছে, পুরোটা সাদা ফকফকা, মাঝখানে একটা লাল স্পট, এর নাম চেরি স্পট। পেল রেটিনা উইথ চেরি স্পট, তাহলে এটা হচ্ছে আর্টারি অক্লুশন। এটা আমরা পেল, PALE, পেল রেটিনা, PALE, A ফর আর্টারি অক্লুশন। সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে কি হয়? পেল রেটিনা হয়। আর ভেইনে কি হবে? 3H। আচ্ছা, এছাড়া রেটিনাল ডিটাচমেন্টে পেশেন্টের পেইনলেস লস অফ ভিশন হয়, যেটা আমরা দেখলাম। এক্ষেত্রে পেশেন্টের বলে যে আমার চোখের সামনে কিছু একটা পর্দা নেমে আসতেছে, ফ্ল্যাশিং লাইট পাওয়া যাচ্ছে। মায়োপিক পেশেন্টের গ্রেটার রিস্ক থাকে, এবং পেল রেটিনা ইউজুয়াল উইথ রেটিনাল টেয়ার থাকে। এখানেও পেল থাকে, রেটিনাল টেয়ার থাকে। যে কোনো কর্নিয়াল ডিজিজে যদি হয়, তাহলে ইউজুয়ালি পেইনফুল হতে পারে। ইউলেটারের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ভিট্রিয়াস হেমোরেজেও পেইনফুল লস অফ ভিশন হয়। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এটা হচ্ছে আপনার ওল্ড এজের। তাহলে হলো আমরা ওল্ড এজের দুইটা পেলাম, একটা হচ্ছে জায়ান্ট সেল আর্টেরাইটিস, আর একটা হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। তাহলে আমাদের পেশেন্টের এই দুটো হওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের পেশেন্টের আরেকটা জিনিস যেটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে AION, অ্যান্টিরিয়র ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি, পেইনলেস আপার অর লোয়ার ভিজুয়াল ফিল্ড লস, ইনক্রিজ রিস্ক ইন ভাস্কুলোপ্যাথিস, এবং আমরা যদি এক্সামিনেশন করি অপটিক ডিস্ক সোয়েলিং পাবো। অপটিক নিউরাইটিসে কী হয়? ইউজুয়ালি 20 to 50 ইয়ার্স, মিডিল এজ পেশেন্ট। আমাদের পেশেন্টের হলেও হতে পারে, বাট পেইন এক্সাজারবেটেড বাই মুভমেন্ট। আমাদের পেশেন্টের যদি মুভমেন্টে পেইন হয়, তাহলে এটা অপটিক নিউরাইটিসের কথা আমরা চিন্তা করব। অ্যান্ড অ্যামাউরোসিস ফিউগাস, এটা কী হয়? এটা কিন্তু পেশেন্টের আর্ট্রিয়াল ফিব্রিলেশন বা ক্যারোটিড ব্রুই থাকতে পারে। যে কোনো সেরেব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে একটা থ্রম্বাস ডিসলস্ট হয়ে গেছে, ওই ভেসেলটাকে অক্লুড করে, তখন পেশেন্ট চোখে দেখে না, কিছুক্ষণ পরে অক্লুশন ছুঁড়ে যায়, ক্লিয়ার হয়, তখন সে আবার দেখতে পারে। দিস ইজ কল্ড অ্যামাউরোসিস ফিউগাস। বায়োল্যাটারাল যদি হয়, বায়োল্যাটারাল তো একটু আগে বললাম, GCA, জায়ান্ট সেল আর্টেরাইটিস, G ফর জায়ান্ট সেল আর্টেরাইটিস, G ফর মাইগ্রেন, আর সিতে সেরেব্রাল অ্যাক্সিডেন্ট, C ফর রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ওকে, আর যদি পেইনফুলের কথা বলে, পেইনফুলের কথা যাবতীয় মনে রাখবেন যে কোনো ধরনের ট্রমা অথবা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে পেইনফুল হয়। আর অপটিক নিউরাইটিসের সেটা হচ্ছে মুভমেন্ট করলে পেইন হয়। এটা হচ্ছে অ্যাকিউট পেইন করা, অ্যাকিউট লস অফ ভিশন। এটারই একটা সম্পূরক পড়া হতে পারে। যদি একজন মানুষ বলে যে আমার আস্তে আস্তে আমি চোখে কম দেখছি, আমি বৃদ্ধ মানুষ বলতেছে আমি গ্রাজুয়ালি, দিন যত যাচ্ছে প্রোগ্রেসলি আমার ভিশনটা কমে যাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা প্রথম যেটা বলি রিফ্র্যাক্টিভ এরর। এছাড়া ক্যাটারাক্ট হতে পারে, গ্লুকোমা হতে পারে, ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি হতে পারে, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। জাস্ট নামগুলো মনে রাখলেই হবে। তাহলে আমাদের পেশেন্ট কী হয়েছে? আওয়ার পেশেন্ট এ প্রিভিয়াসলি ফিট, নন ডায়াবেটিক, নর্মোটেন্সিভ ইয়ং ম্যান
started experience episode of blurring vision for last 16 months, প্রায় 1.5 বছর যাবত সে এরকম হচ্ছে, before admission into DH hospital, had 3 episodes of visual problem over these 16 months, প্রায় 3টা এপিসোডে তার ভিজুয়াল লস হয়েছে। এই যে ভিজুয়াল লস হলে এই ভিজুয়াল লসের কারণগুলো আমরা যেগুলো পড়লাম এর মধ্যে থেকে কিছু হবে, তবে কিছু আমরা নেগেটিভ হিস্ট্রি চিন্তা করি। এই সময়ে সে কোনো ডাবল ভিশনের হিস্ট্রি দেয়নি। ডাবল ভিশন ইউজুয়ালি কেন হয়? আমরা যদি 2 চোখেই তার ডাবল ভিশন হয় আমরা কী কী জিনিস চিন্তা করি? আমরা বলি এটা মাইস্থেনিয়া গ্রাভিস হতে পারে, ক্রানিয়াল নার্ভ পালসি হতে পারে। কোন কোন ক্রানিয়াল নার্ভ পালসিতে এরকম হয়? ইউজুয়ালি 3, 4, 6, 3, 4, 6 আপনার ডাবল ভিশন হতে পারে। INO ইন্ট্রানিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়াতে ডাবল ভিশন হতে পারে। এছাড়া থাইরয়েড ডিজিজে ডাবল ভিশন হতে পারে। তাহলে আমরা চিন্তা করলাম যে পেশেন্ট এগুলোর মাইস্থেনিয়া গ্রাভিস বা তার হচ্ছে যেহেতু কোনো ফ্যাটিক নাই, মাইস্থেনিয়া গ্রাভিস নাই, কোনো ক্রানিয়াল নার্ভ পালসি 3rd, 4th, 3, 4, 6 অথবা INO নাই এবং থাইরয়েড ডিজিজ নাই, এই জন্য তার ডবল ভিশন নাই। আই পেইন আর হেডেক, আই পেইন এবং হেডেক কোথাকার সাথে সম্পর্কিত? আই পেইন যদি হয় ইউজুয়ালি আমরা চিন্তা করি যে কোনো গ্লুকোমা যদি থাকে, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, তখন পেশেন্টের আই পেইন থাকে। অথবা অপটিক নিউরাইটিস, যেটা আমরা বললাম পেশেন্টের আই মুভমেন্টে কনস্ট্যান্ট পেইন থাকে, তবে যদি আই মুভ করে তখন তার বেশি পেইন হয়। এছাড়া অরবিটাল সেলুলাইটিস, থাইরয়েড আই ডিজিজে আমাদের আই পেইন হইতে পারে। তবে মোস্টলি আমরা যে আই পেইন পাই তার সবচেয়ে কমন কারণে আমরা যেটা দেখি কনজাংটিভাইটিসে আমরা বেশি দেখি। আচ্ছা, নেক্সট হচ্ছে নো হিস্ট্রি অফ হেডেক। হেডেক কেন বলছে? হেডেক যদি থাকতো পেশেন্টের, প্রথম কথা হচ্ছে জায়ান্ট সেল আর্টেরাইটিস হলে টেম্পোরাল হেডেক থাকতো, এখানে আমরা পেলাম না। দ্বিতীয় কথা হচ্ছে পেশেন্টের যদি সেরেব্রাল ইনফ্রাক্ট থাকতো তাহলে হেডেক থাকতো, রেইজড আইসিপি থাকতো তার হেডেক থাকতো। তাহলে এইটা আমাদের সাথে যাচ্ছে না, কি আমরা এই জিনিসগুলো এক্সক্লুড করতে পারি। ডে অ্যান্ড নাইট ভেরিয়েশন, পেরিফেরাল ভিজুয়াল লস, ড্রপিং অফ আইলিডস অফ ফেস অর্থাৎ থার্ড নার্ভ পালসি নাই, অল্টার্ড সেন্সেশন, কোনো আদার ক্র্যানিয়াল নার্ভ, সেন্সরি ক্র্যানিয়াল নার্ভ নাই, ডিফিকাল্টি ইন চিউইং অ্যান্ড টকিং। এটা কিসের কথা বলা হচ্ছে? ওই যে জ ক্লাডিকেশন অথবা টাং ক্লাডিকেশন আছে কিনা, অর্থাৎ জায়ান্ট সেল আর্টেরাইটিসও তার নাই। আচ্ছা, ফার্স্ট এপিসোড অফ ব্লাড ভিশন, 3টা এপিসোড হয়। ফার্স্ট এপিসোড যখন হয় তখন তার সাথে লস অফ কনসিয়াসনেস ছিল, একটা ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রিটেড উইথ আইভি অ্যান্টিবায়োটিক অ্যান্ড স্টেরয়েড। 3 দিন পরে সে রিকভারি করে এবং সে সুস্থ হয়। এই যে লস অফ কনসিয়াসনেস হলো, এই লস অফ কনসিয়াসনেসের যে আমরা যে ডিডিগুলো আছে, কোনো ফিভার, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ছিল না, নো হিস্ট্রি অফ উইকনেস ইন এনি পার্ট অফ বডি, কনভালশন, ট্রমা আর সাবস্টেন্স মিসইউজ, যেহেতু ইয়াং পেশেন্ট। সেকেন্ড এপিসোডস যখন হলো, ফার্স্ট এপিসোড তাহলে লস অফ ভিশন এবং কনসিয়াসনেস নিয়ে হলো, 3 দিন পরে সুস্থ হয়ে গেল। সেকেন্ড এপিসোড যখন পেশেন্টের আসলো তখন দেখেন ডেভেলপ সিমিলার টাইপস অফ ভিশন প্যালবেন, দ্যাট ইজ ব্লারিং অফ ভিশন। তাহলে আমরা ইউনিল্যাটারাল, কোন আই? লেফট আইতে তার আবার ব্লাড ভিশন হলো। তাহলে ইউনিল্যাটারাল যদি লস অফ ভিশন হয় তাহলে আমরা কি চিন্তা করি? বলেছিলাম CRVO অথবা CRAO, তাই না? এই হচ্ছে আমাদের নিমোনিক। তাহলে জায়ান্ট সেল আর্টারাইটিস হতে পারে, সিতে সেল আর্টারাইটিস আমরা বাদ দিলাম। আর রেটিনাল ডিটাচমেন্ট, কোনো ফ্লাশিং বা উপরে কোনো কার্টেইন নেমে আসছে এরকম বলে নাই, AION, এবং অপটিক নিউরাইটিস, পেইন তো নাই, অপটিক নিউরাইটিসও হচ্ছে না। আর ভি ফর ভিট্রাস হেমোরেজ, এটাও আমরা বলতে পারছি না। তাহলে আমরা চিন্তা করতেছি এই 2টার মধ্যেই হবে, CRAO অথবা CRVO। দেখুন এক্সামিনেশন করে অপথ্যালমোলজিস্ট কী পেয়েছেন? CRVO পেলেন, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে কী বলছিলাম? 3H থাকে, অ্যাকিউট পেইনলেস লস অফ ভিশন। এবং এই যে যদি আই এক্সামিনেশন করা হয়, আয়ের ক্ষেত্রে দেখেন এখানে কিছু কিছু জিনিস পাওয়া যায়। এগুলো হচ্ছে ফ্লেম শেপ হেমোরেজ, কটন উল এক্সুডেট পাওয়া যায়, ম্যাকুলার ইডেমা এবং সোয়ালোইন অপটিক ডিসিজ, অপটিক্সের মার্জিনটা আমরা বুঝতে পারছি না।
এই চারটা কথা মনে রাখতে হয়। একটা হচ্ছে ফ্লেম শেপ হেমোরেজ, কটন উল স্পট, ম্যাকুলার ইডেমা অ্যান্ড অপটিক ডিস্ক সোয়েলিং। CRVOতে এই চারটা জিনিস পাওয়া যায়। তখন পেশেন্টকে অ্যান্টি-VEGF দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে এবং তার ভিশন ইমপ্রুভ হয়েছে। সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে 3H, হাইপার টেনশন, হাইপার ভিসকোসিটি, এক্সামিনেশনে হেমোরেজ পাবো। হেমোরেজের সাথে কটন উল এক্সুডেড, ম্যাকুলার ইডেমা এবং সোয়ালোয়েন অপটিক ডিস্ক পাওয়া যায়। সেন্ট্রাল রেটিনাল ভেইন ডেভিডসন থেকে কি বলছে? অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক হাইপার টেনশন অ্যান্ড হাইপার ভিসকোসিটি। হাইপার ভিসকোসিটি কী কী কারণে হতে পারে? এনি মায়োলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, দ্যাট ইজ মাল্টিপল মায়োলোমা, ওয়াল্ডার-স্টোন ম্যাক্রোগ্লোমেরুলিয়া এবং লিউকেমিয়া। এই কথাগুলো আপনাকে বলতে হবে। পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করে? ইউনিলেটারাল পেইনলেস লস অফ সেন্ট্রাল ভিশন, যদি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন হয়। আর পেরিফেরাল হবে কখন? যদি সেন্ট্রাল রেটিনাল ভেইন ব্রাঞ্চ অক্লুশন হয়। ফান্ডোস্কোপিতে আমরা কী পেতে পারি? ফ্লাম শেপ হেমোরেজ, কটন উল স্পট, ম্যাকুলার ইডেমা এবং অপটিক ডিস্ক সোয়েলেন। ট্রিটমেন্ট কী করতে হবে? আন্ডারলাইং ইটিওলজির করতে হবে এবং কনসিকুয়েন্স ট্রিটমেন্ট করতে হবে। এবার আবার আসলো থার্ড এপিসোড। আবার তার ওই CRVOর পরে আবার তার কী হলো দেখুন। আমরা কিন্তু অ্যান্টি-VEGF দিয়ে CRVO ট্রিটমেন্ট করছি, বাট CRVOর যে কারণ সেটা আমরা এক্সক্লুড করতে পারি নাই বা পেরিফেরিতে করা সম্ভব হয় না। এই জন্য 7 দিন আগে সে আবার শুরু করলো একই রকম ভিজুয়াল প্রবলেম এবং তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। দুইটা জিনিস এখন নতুন একটা প্রবলেম অ্যাড হলো, পেইনলেস নেজাল ব্লিডিং। এবং এক্ষেত্রে কোনো নেজাল কনজেশন, ব্লিডিং ফ্রম আদার সাইড এরকম কিছু নাই। এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন, পেশেন্ট ইজ সিভিয়ারলি অ্যানিমিক, pulse rate is 104 beat per minute, bedside protein 3+, proteinuria, blood hematuria আছে 1+, and sugar nil. Nasal examination, nasal cavity local examination, bleeding spot noted but no hypertrophic inferior turbinate or no polyp. Cardiovascular system examination reveals loud fast heart sound, that is flow marber. Nervous system examination reveals normal, but cranial nerve examination, visual acuity is reduced in both eyes, 6/12 in right eye and 6/18 in left eye. Fundoscopy করা হয়েছে, ওখানে পাওয়া গেল dot and blot and flame shape hemorrhage, macular edema and swallowing optic discs. Other cranial nerves are intact. Neurological examinations of motor system and sensory system reveals no other abnormality. So the problem list are 23 years old male, presents with loss of unconsciousness with blurring of vision, that is painless blurring of vision, and diagnosed as a case of CRVO, treated with ranibizumab, now presented with epistaxis. Examination reveals patient is anemia and bedside hematuria and proteinuria is present. Fundoscope reveals flame shape, dot and blot hemorrhage and macular edema. This is my problem list. Okay, so our problem list was 23 years old male, history of unconsciousness, blurred visions, painless loss of vision, and treated by CRVO with ranibizumab. History of epistaxis for last 7 days. On examination, patient is anemic, bedside proteinuria and hematuria patient. Fundus reveals dot and flame shape hemorrhage. So our provisional diagnosis is hyperviscosity syndrome due to multiple myeloma. We know that in case of multiple myeloma there is hyperviscosity syndrome, and hyperviscosity syndrome includes nasal bleeding, bruising, delirium, visual disturbance usually due to retinal vein hemorrhage. তো দুইটাই আমরা পেয়েছি, এবং অনেক সময় সেরেব্রাল ইসকেমিয়াও ডেভেলপ করে, হার্ট ফেলিওর ডেভেলপ করে, এটাও হাইপার ভিসকোসিটিতে থাকে। আমাদের ডিফারেন্সিয়ালস আছে ওয়াল্ডেন-স্টোন ম্যাক্রোগ্লোবিনিউরিয়া, যেহেতু পেশেন্টের হাইপার ভিসকোসিটি সিন্ড্রোম আছে। vasculitis, any kind of vasculitis can present with these types of CRVO and nasal bleeding and features of hyperviscosity, CNS lupus and antiphospholipid syndrome.
So one of the common GT was Walther-Stone macroglobulinuria. In case of Walther-Stone macroglobulinuria, এই এমটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এমটা হচ্ছে Walther-Stone macroglobulinuria, macroglobulinuria, that is এটা ম্যাক্রো পিপলদের হয়, ওল্ড এজের কমন, ইটস এ ডিজিজ অফ ওল্ড এজ। Walther-Stone macroglobulinuria, that means यहाँ पे IgM पॉजिटिव, IgM पैराप्रोटीन एसोसिएटेड है, known as lymphoplazmacytoid lymphoma, lymphoplazmacytoid और प्लाज्मासाइटिक লিম্ফোমা। তাহলে Walther-Stone macroglobulinuria, macroglobulinuria মিন্স এটা ম্যাক্রো পিপলদের হয়, ওল্ড এজে হয়। কোনটা বেশি পাওয়া যায়? IgM বেশি পাওয়া যায়, নামের মধ্যে বোঝা যাচ্ছে। সিস্টেমিক ফিচার কিছু থাকে পেশেন্টের, ওয়েট লস, লেথার্জি, বাট মেইন হচ্ছে হাইপার ভিসকোসিটি সিন্ড্রোম। হাইপার ভিসকোসিটি সিন্ড্রোম মাল্টিপল মায়োলোমাতেও থাকতে পারে, ওয়াল্ডার-স্টোনেও থাকতে পারে। হাইপার ভিসকোসিটি সিন্ড্রোমের মধ্যে কী আছে? ভিজুয়াল ডিস্টারবেন্স, হেডেক, নেজাল ব্লিডিং, ডেলিরিয়াম, ব্রুইজিং। তাহলে মাল্টিপল মায়োলোমা থেকে আলাদা করব কিভাবে? আলাদা করার উপায় হচ্ছে এখানে হেপাটোস্প্লিনোমেগালি থাকে, লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে, যেটা মাল্টিপল মায়োলোমাতে থাকে না। তো আমাদের পেশেন্টের হেপাটোস্প্লিনোমেগালি, লিম্ফ্যাডিনোপ্যাথি এরকম কিছু পাই নাই। সো এটা Walther-Stone macroglobulinuria মনে হচ্ছে না। Walther-Stone macroglobulinuria আমরা যদি প্রোটিন ইলেকট্রোফোরেসিস করতে IgM পেতে পারি। বোন ম্যারো বায়োপসি করলে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমাফেরেসিস করা যেতে পারে, কেমোথেরাপি করা যেতে পারে, ফ্লুডারাবিন একটা জাতীয় দিতে পারে, ইব্রুটিনিব দেওয়া যেতে পারে, ইব্রুটিনিব। ওকে, আমরা পেশেন্টের ইনভেস্টিগেশন প্রোফাইল যদি দেখি, পেশেন্ট ইজ অ্যানিমিক ফর লং পিরিয়ড অ্যান্ড ESR ইজ হাই, স্কাই রাইস বলতে পারি, ট্রিপল ডিজিজের ESR পাওয়া গেছে, ব্লাড প্লেটও কম আছে। সো আমরা যদি CBC PBF দেখি, PBF-এ বলছে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া উইথ থ্রম্বোসাইটোপেনিয়া। তো মাল্টিপল মায়োলোমাতে আপনি প্যানসাইটোপেনিয়া পেতে পারেন, অ্যানিমিয়া পেতে পারেন, নর্মোসাইটিক পেতে পারি এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি। তাহলে আমরা এখানে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পেয়েছি। এছাড়া আমরা ম্যাক্রোসাইটিকও পেতে পারতাম যদি ব্লিডিং বেশি আসতো। এছাড়া পেশেন্টের প্যানসাইটোপেনিয়া পেতে পারতাম, রেইজড ESR যেটা আমরা এখানে দেখলাম, এবং মার্কড রুলো ফর্মেশন হয়। ক্রিয়েটিনিন একটু বর্ডার লাইনে আছে। অ্যালবুমিন ইজ লো, আমরা জানি মাল্টিপল মায়োলোমাতে অ্যালবুমিনটা লো থাকবে। কারেক্টেড ক্যালসিয়াম 10.4 হাইপার ক্যালসিমিয়া থাকে, পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া থাকে এবং এই হাইপার ক্যালসিমিয়ার জন্য রেনাল ইম্পেয়ারমেন্টও হতে পারে। কজেস অফ রেনাল ইম্পেয়ারমেন্ট ইন মাল্টিপল মায়োলোমা কী হয়, কীভাবে রেনাল ফেলিওর হয়? PNAC, P ফর প্যারাপ্রোটিন ডিপোজিশন, I ফর ইনফেকশন, NSAID, A ফর অ্যামাইলয়েড আর C ফর এই যে ক্যালসিয়াম। এই হাইপার ক্যালসিমিয়ার জন্য রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। ফসফেট ইজ অলসো রেজড, ALP নর্মাল, ALP যদি বোনে লাইটিক্লেশন পাওয়া যেত তাহলে ALP বেশি পাওয়া যায়। আর এই যে অ্যালবুমিন কম পেলাম, অ্যালবুমিন কম কিন্তু একটা পোর প্রগনোস্টিক ফ্যাক্টর। PTI PTT নর্মাল। আমরা LDH দেখলাম, LDHও আপনার পেশেন্টের প্রগনোসিস দেখার জন্য LDH-এর রোল আছে এবং কোমস টেস্ট দেখা হয়েছে। অ্যালবুমিন ইউরিনে অ্যালবুমিন 3+, পাসসেল 22-25, ইউরিনে প্রোটিন ACR রেজড, টোটাল প্রোটিন 7.6, অর্থাৎ মায়োলোমা কিডনিও ডেভেলপ করছে। আলটাতে বলছে বাইলেটারাল আর্লিনাল প্যারেনকাইমাল ডিজিজ। সেরোলজি করা হয়েছে, যেহেতু CNS লুপাস একটা ডিজিজ ছিল, C3 C4 সিয়ানকা পিয়ানকা ANA করা হয়েছে, সবার নেগেটিভ। C3 C4 লো পাওয়া গেছে, বাকি সব নর্মাল। আমরা যদি সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি, প্রোটিন ইলেকট্রোফোরেসিসে দেখা যাচ্ছে অ্যালবুমিন লো, α1 α2 β1 β2 অল আর লো, শুধুমাত্র গামা রিজনটা ভেরি হাই, অর্থাৎ মোনোক্লোনাল গামাপ্যাথি একটাই বড় হয়েছে, সেটা হচ্ছে গামা। আমরা যদি প্রোটিন ইলেকট্রোফোরেসিসের ছবি দেখি তাহলে এই যে গামা রেঞ্জটা অনেক বেশি, মোনোক্লোনাল গামাপ্যাথি একটাই বড় হয়েছে। দেন আমরা বোন ম্যারো করলাম, বোন ম্যারোতে আপনার সেল পাওয়া গেছে, প্লাজমা সেল পাওয়া গেছে মোর দ্যান 70%, দ্যাট মিনস এটা একটা প্রোগনোস্টিক ফ্যাক্টর।
আমরা জানি 3টার ভিতরে যদি 2টা পাওয়া যায়, যদি বোন ম্যারোতে ম্যালিগন্যান্ট সেল মোর দ্যান 10% পাওয়া যায়, এবং যদি সেরাম অথবা ইউরিনারিতে মোনোক্লোনাল প্রোটিন পাওয়া যায়, এবং স্ক্লেরাল লাইটিক্লেশন, এই 3টার মধ্যে 2টা থাকলেই পজিটিভ। তো আমরা তো এম প্রোটিনও পেলাম, আবার বোন ম্যারো করে 70%-এর বেশি পেয়েছি। দ্যাট মিনস অন্য কিছু করার দরকারই নেই। আচ্ছা, বোন ম্যারো স্টাডিতেও বলতেছে সাজেস্টিভ অফ ইমিউনোসাইট ডিসকেরিশিয়া, দ্যাট ইজ মাল্টিপল মায়োলোমা, প্লাজমা সেল মোর দ্যান 70%। সেরাম ইমিউনোটাইপিং করা হয়েছে। ইমিউনোটাইপিং করে বলতেছে যে ক্যাপিলারি প্রোটিন ইলেকট্রোফোরেসিস রিভিলস দ্য প্রেজেন্স অফ মোনোক্লোনাল গ্যামোপ্যাথি ইন দ্য গামা গ্লোবিন রিজন। যেটা বড় হয়েছে ওই গামা রিজনেই মোনোক্লোনাল গ্যামোপ্যাথি পাওয়া গেছে, এবং ইমিউনোটাইপিং করে দেখা গেছে যে এম স্পাইকের ভিতরে আইজিজি এবং কাপ্পা চেইন আছে। আইজিজি এবং কাপ্পা পাওয়া গেছে। আইজিজি কতটুকু? ইউজুয়ালি যে প্রোটিনগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি আইজিজি পাওয়া যায়, 55%। আমাদের এখানেও আইজিজি পেয়েছি। এরপরে আইজিএ পাওয়া যায়, কিন্তু আইজিএম এখানে আমাদের লো আছে, এবং আইজিএমটাও নর্মাল আছে। আইজিএম যদি বেশি থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের ওয়ার্ল্ডার স্টেম ম্যাক্রোগ্লোবিন হতো। আর দেখুন আইজিজিরই যেটা আবার কাপ্পা ল্যামডা চেল, কাপ্পা অনেক বেশি। আইজিজির ভিতরে কাপ্পা ল্যামডা রেশিও করা হয়েছে, কাপ্পাটা অনেক বেশি। বেটা 2 মাইক্রোগ্লোবুলিন ভেরি হাই, এটাও কিন্তু আপনার পোর প্রগনোস্টিক ফ্যাক্টর। তাহলে এখানে 2টা পোর প্রগনোস্টিক ফ্যাক্টর আমরা পেলাম, একটা হচ্ছে লো অ্যালবুমিন এবং হাই বেটা 2 মাইক্রোগ্লোবুলিন। এছাড়া এলডিএসটাও বেশি আছে। ফর দিস রিজন আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল আইএসএস যেটা রেশিও আছে, আইএসএস রেশিওতে আমাদের বেটা 2 মাইক্রোগ্লোবুলিন, সেরাম অ্যালবুমিন এবং ফিশ করতে বলে, এবং এলডিএস দেখতে বলে। সো এখানে ফিশ এখনও করা সম্ভব হয় নাই, সাসপেক্টেড করা হচ্ছে এটা স্টেজ 2 অথবা স্টেজ 3 আসবে। তো ফাইনাল ডায়াগনোসিস ইজ মাল্টিপল মায়োলোমা উইথ CRVO ডিউ টু হাইপারভিসকোসিটি সিন্ড্রোম উইথ সিকেডি। মাল্টিপল মায়োলোমা সম্পর্কে যদি কিছু বলা হয়, মাল্টিপল মায়োলোমাতে লো অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এখানে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়, টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়। অ্যাকচুয়াল ডিজিজটা কীরকম, যে নিওপ্লাজম অফ প্লাজমা সেল, যে প্লাজমা সেলের থাকে ওটা নিওপ্লাজম হয়, একটা ম্যালিগন্যান্ট পলিফারেশন হয়, যার ফলে বোন ম্যারো ফেলিওর হয়। বোন ম্যারোতে প্লাজমা সেলই বেশি হয়ে যায়, তখন বোন ম্যারো থেকে ডাব্লিউবিসি, আরবিসি এবং প্ল্যাটলেট তৈরি কমে যায়, যার ফলে প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে। আর যে ওভার প্রোডাকশন অফ প্লাজমা সেল, তা হচ্ছে ওভার প্রোডাকশন অফ প্লাজমা সেল থেকে মোনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হয়। এগুলো এক ধরনের প্রোটিন। এই প্রোটিন কমে যায়, এই প্রোটিনের জন্য অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়। অ্যাবনর্মাল প্রোটিনের জন্য ভিসকোসিটি বেড়ে যায়, আর এই জন্য নর্মাল অ্যালবুমিন আবার কমে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, নিওপ্লাজমটা হচ্ছে প্লাজমা সেলের নিওপ্লাজম হওয়ার জন্য বাসার ভিতরে জায়গা কমে যাচ্ছে, ম্যারো ফেলিওর হচ্ছে, প্যানসাইটোপেনিয়া। আর প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এগুলো এক ধরনের অ্যালবুমিন, এগুলো এক ধরনের প্রোটিন। সো অ্যাবনর্মাল অ্যালবুমিন বেশি হয়ে যাচ্ছে, সেই তুলনায় নর্মাল অ্যালবুমিন কমে যাচ্ছে। তাহলে প্রগনোসিসের ক্ষেত্রে যদি লো অ্যালবুমিন থাকে এবং হাই বেটা 2 মাইক্রোগ্লোবুলিন থাকে, এটা দিয়েই বোঝা যাচ্ছে যে পেশেন্টের আপনার হচ্ছে ওভার প্রোডাকশান হচ্ছে এবং তার প্রগনোসিসটা খারাপ। ক্লিনিক্যাল ফিচারে ইউজুয়ালি আমরা ক্রাপ পাই, CRAB, ক্রাপ, হাইপারক্যালসেমিয়া, রেনাল ফেলিওর, এনিমিয়া অ্যান্ড বোন পেইন। হাইপারক্যালসেমিয়া কেন হয়? হাইপারক্যালসেমিয়া হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের কারণে হতে পারে, এছাড়া প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইড হরমোনের কারণে হয়। এই জন্য কিন্তু আমরা প্যারাথাইরয়েডও করেছিলাম, প্যারাথাইরয়েড কিন্তু আমরা নর্মাল পেয়েছি। ইউজুয়ালি এটা লেস কমন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের জন্য বেশি পাওয়া যায়। রেনাল ফেলিওর কী জন্য হয়? এই যে বললাম, প্যারাপ্রোটিন ডিপোজিশন, অ্যামাইলয়েড, পিনাক যেটা, এবং বোন পেইন, অস্টোপোরোসিস, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এবং অস্টিওলাইটিক ডিটেকশনের জন্য হয়। প্রগনোসিসে আমরা বেটা 2 মাইক্রোগ্লোবুলিন বেশি পেয়েছি। এক্ষেত্রে যদি পেশেন্টের টোটাল প্রোটিন দেখি, টোটাল প্রোটিন বেশি পাবো, বাট অ্যালবুমিন লো অথবা নর্মাল থাকে। আমাদের কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে প্লাজমা সেলকে বোন ম্যারোতে পেতে হবে।
কেমোথেরাপির সাথে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে পারি। এছাড়া হাইপার ভিসকোসিটি ট্রিটমেন্ট দিতে হবে। ব্লাড ট্রান্সফিউশন এক্ষেত্রে অ্যাভয়েড করলেই ভালো, কারণ অনেক সময় ডেটোরিয়েশন করে। দুইটা জিনিস আছে, মনোক্লোনাল হোমিওপ্যাথি উইথ আননোন সিগনিফিকেন্স এবং মায়োলোমা, দুইটার মধ্যে পার্থক্য কী? যদি এম প্রোটিন 30 গ্রামের কম হয়, গ্রাম পার লিটারের কম হয়, তাহলে এম গাস। আর যদি এম প্রোটিন 30 গ্রাম পার লিটারের বেশি হয়, তাহলে হচ্ছে মায়োলোমা। প্লাজমা সেল যদি 10%-এর কম হয়, তাহলে এম গাস। 10%-এর বেশি হলে মায়োলোমা। কোনো অর্গান ইনভলভমেন্ট করে নাই এম গাস, যদি বোন বা যে কোনো অর্গান ইনভলভমেন্ট করে তাহলে হচ্ছে মায়োলোমা। এম গাসের ক্ষেত্রে অবজারভেশন ইজ দ্য ট্রিটমেন্ট। আর অস্টিওপোরোসিস বা বোন পেইন থাকলে বিসফসফোনেট দিতে হয়। এম গ্যাস আর মায়োলোমার মধ্যে পার্থক্য হচ্ছে 30 আর 10। মাল্টিপল মায়োলোমা যেটা দেখানো হচ্ছে, যে আমাদের পেশেন্টের যেটা ছিল হাইপার ভিসকোসিটি সিনড্রোম ছিল। হাইপার ভিসকোসিটির জন্যই পেশেন্টের সিআরভিও ডেভেলপ করছে। সিআরভিও মানে হাইপার টেনশন, সিআরভিও মানে হাইপার ভিসকোসিটি। হাইপার ভিসকোসিটির যে কারণ, সের মধ্যে মাল্টিপল মায়োলোমা, ওয়ালনারিস্টম ম্যাক্রোগ্লোবিনুরিয়া, এনি মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার। তো আমরা এখানে মাল্টিপল মায়োলোমা পেয়েছি। পেশেন্টের আরেকটা ছিল হচ্ছে আপনার নেজাল ব্লিডিং। নেজাল ব্লিডিংও মেনলি তার হাইপার ভিসকোসিটির জন্যই হয়েছে। পেশেন্টের আনকনশিয়াসনেস ছিল, আনকনশিয়াসনেসও হাইপার ভিসকোসিটি অথবা হাইপার ক্যালসিমিয়ার জন্য হয়েছে। ইনভেস্টিগেশনে দেখুন আমরা কি পেয়েছি। যখন ফান্ডাস করেছি, ফান্ডোস্কোপিতে আমরা এরকম একটা সিআরভিও পেয়েছি। ফ্লেম শেপড হেমোরেজ, কটনুল এক্সুডেড, ম্যাকুলার ইডোমা এবং সোয়ালোইন অপটিক ডিস্ক। অ্যাবনর্মাল ব্লাড টেস্টের মধ্যে আমাদের পেশেন্টের ক্ষেত্রে আমরা নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া পেয়েছি এবং প্যানসাইটোপেনিয়া পাই নাই, থ্রম্বোসাইটোপেনিয়া পেয়েছি এবং মার্কস ফ্লুরো ফর্মেশন ছিল। পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া ছিল এবং রেনাল ইম্পেয়ারমেন্ট ছিল। আমরা বেনজোস প্রোটিন বা সেরাম ফ্রি লাইট চেন পেয়েছি। বোন ম্যারোতে 10%-এর বেশি থাকলে ডায়াগনস্টিক, বাট আমাদের ক্ষেত্রে 70%-এর বেশি ছিল, দ্যাট মিনস ডায়াগনস্টিক। আমাদের পেশেন্ট রেনাল ফেলিওর, পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে কিন্তু আমাদের পেশেন্ট প্রেজেন্ট করছে 6.7, দ্যাট মিনস মাল্টিপল মায়োলোমা নেফ্রোটিক সিনড্রোম নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। বোন পেইন বা ফ্র্যাকচার এই ধরনের বা লাইটিক লেশন আমরা পাই নাই, বাট তার রেনাল ইম্পেয়ারমেন্ট ছিল। রেনাল ইম্পেয়ারমেন্টের কারণ হিসেবে আমরা হাইপার ক্যালসিমিয়া বা প্যারাপ্রোটিন ডিপোজিশনকে মনে করতেছি। তো দেখেন এই ছবির ভিতরে অনেকগুলোই কিন্তু আমাদের ছিল। আমাদের পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম, রেনাল ফেলিওর, বোন ম্যারো ইনভলভমেন্ট, এম প্রোটিন এবং অ্যাবনর্মাল ব্লাড টেস্ট এবং ফান্ডাসের সিআরভিও পেয়েছি। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।